ইরান চুক্তিতে রাজি না হলে আবারও যুদ্ধের হুমকি আমেরিকার, বার্তা না দিয়ে দর কষাকষিতে ব্যস্ত তেহরান। দুপক্ষের বৈঠক কি হবে? নৌ অবরোধ দিয়েও থামানো যাবে না ইরানকে, বিশাল স্থল সীমান্ত দিয়ে তেল রপ্তানি করতে পারবে তেহরান। কি কি বিকল্প আছে ইরানের হাতে? ইরানের 10,000 কোটি ডলারের পাওনা টাকা কোথায় আছে? জব্দ হওয়া এই টাকা কি পাবে খামেনির দেশ? চীন রাশিয়া কেন ব্যবস্থা নিচ্ছে না? ইরান চুক্তি করতে রাজি না হলে আবারও যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে আমেরিকা। জানিয়েছে ইরানে হামলা চালাতে আবারও তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা। তবে বরাবরের মতোই আমেরিকার এই হুমকিকে পাত্তা না দিয়ে দর কষাকষিতে ব্যস্ত খামেনির দেশ। আর দুপক্ষকে রাজি করাতে ইরান ও মধ্যপ্রাচ্যের দেশে দেশে ছুটে বেড়াচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। করছেন দফায় দফায় বৈঠক। এই স্থবির পরিস্থিতিতে এশিয়ার পাশাপাশি এবার চরম জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে ইউরোপও। তাদের কাছে রয়েছে আর 6 সপ্তাহের মতো জেট ফুয়েল। এরপরই বন্ধ হয়ে যেতে পারে ফ্লাইট চলাচল। ফলে শঙ্কা দেখা দিয়েছে আমেরিকা ও ইরানকে যুদ্ধ বন্ধ করতে পারবে নাকি গোটা বিশ্বকে ঠেলে দেবে ভয়াবহ বিপদের মুখে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সেনারা প্রস্তুত আছে, চুক্তি না হলেই ইরানের মাটিতে আবারও হামলা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে। এমনকি হুমকি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের যতদিন প্রয়োজন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখবে। আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটিমাত্র বোতামের চাপে আমাদের সেনারা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি আছে। ইরান সরকারকে বিচক্ষণতার সাথে সঠিক পথ বেছে নিতে হবে। আর ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে। আমরা ইরানের উপর নজর রাখছি। ইরানও পাল্টা জানিয়েছে নৌ অবরোধ তুলে না দিলে হরমুজ প্রণালী খুলে দেবে না ইরান। যদিও হরমুজ প্রণালী দিয়ে বৃহস্পতিবারও পার হয়েছে ইরান ও তার মিত্র দেশের জাহাজ। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের দ্বিতীয় ধাপে ভিন্ন কৌশলে এগোচ্ছে ইরান। কি সেই কৌশল? মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ থাকলেও নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের অনুমোদন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য বিস্তারে নৌ অবরোধের খেলা খেলছে। মূলত হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে, তাই ওই পথে ইরান, জাপান, চীনের জাহাজ চলাচল করছে খুব সহজে। আর যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তেহরান। কেননা যুদ্ধের মাঠে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। চীন ওই পথ খুলে দেওয়ার আহ্বান জানালেও ইরান আপাতত তার গতিতেই চলছে। এমন স্থবির পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় এশিয়ার মতোই চরম জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে ইউরোপও। তাদের হাতে আছে আর 6 সপ্তাহের জেট ফুয়েল। আর এরপরই বন্ধ হয়ে যেতে পারে বিমান চলাচল, এমন সতর্কবার্তা জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। আর এমনটা হলে কার্যত অচল হয়ে পড়বে গোটা বিশ্ব। ভয়াবহ এই পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করাতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। ইরান, সৌদি আরব, কাতার ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ছুটে বেড়াচ্ছেন এই দুই নেতা। দফায় দফায় করছেন বৈঠক। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের মতো শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করেছেন কাতার ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথে। পাকিস্তানের সূত্রগুলো জানিয়েছে আলোচনার মূল উদ্দেশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি দ্বিতীয় দফার আলোচনা নিশ্চিত করা। তবে ইরান আগেই জানিয়েছে পরমাণু ইস্যুতে কোনো ছাড় দেবে না তেহরান। এতে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনার সম্ভাবনা কতটা? আলোচনা না হলে কি দেশ দুটি আবারও যুদ্ধে জড়িয়ে পড়বে? যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতির মধ্যে নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করছেন বলে মত বিশ্লেষকদের। ইউরোপের বিভিন্ন দেশকে যুদ্ধে জড়ানো, বিশেষ করে হরমুজে জাহাজ পাঠানোর আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। যদিও যুক্তরাজ্য সহ ন্যাটো দেশগুলো তাদের আহ্বান প্রত্যাহার করছে। যুক্তরাজ্য জানিয়েছে টেনে হেসড়েও যুক্তরাষ্ট্র তাদের এ যুদ্ধে যুক্ত করতে পারবে না। এদিকে 10 দিনের যুদ্ধবিরতিতে গেছে ইসরায়েল ও লেবানন, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবাননের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন বিলেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 2000 লেবানিসকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন 12 লাখের বেশি লেবানিস নাগরিক। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আমেরিকার দেয়া নৌ অবরোধ খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন এই ধরনের অবরোধ দিয়ে থামানো যাবে না ইরানকে, কারণ নৌপথে ইরান তেল বিক্রি করতে না পারলেও তার হাতে রয়েছে বিকল্প পথ, প্রায় 6000 কিলোমিটারের বিশাল স্থলসীমানা। আর সেই পথেই বাণিজ্য চালিয়ে যেতে বেগ পেতে হবে না ইরানকে। ট্রাম্প প্রশাসন কি এই কৌশলেও ইরানের কাছে হেরে গেল? হিডল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ নীতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। হরমুজ প্রণালী সহ অন্যান্য বন্দরে মার্কিন অবরোধের কারণে রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হবে, আর স্বাভাবিকভাবেই এর গুরুতর প্রভাব পড়বে তেলের বাজারে। নতুন করে টালমাটাল হয়ে উঠবে বিশ্ব অর্থনীতি। তবে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত 2 মাস পরিস্থিতি সামাল দিতে পারবে বলে অভিমত অধিকাংশ বিশ্লেষকের। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে।
রয়টার্স বলছে ইরান বর্তমানে মূলত চীনে দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, কিন্তু মার্কিন অবরোধের কারণে এই সরবরাহ বড় আকারে বাধাগ্রস্ত হতে পারে। এতে ইরান যদি তেল উৎপাদন বন্ধ করে দেয় তাহলে বৈশ্বিক বাজারে প্রতিদিন 1,20,00,000 ব্যারেলের বেশি তেলের ঘাটতি দেখা দেবে। এত বিপুল পরিমাণ ঘাটতি বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং দাম আরো বাড়তে পারে বলে সতর্কতা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তেল রপ্তানি বন্ধ হলে আপাতত উৎপাদিত অপরিশোধিত তেল সংরক্ষণাগারে রাখতে হবে ইরানকে, কিন্তু সেগুলো পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে তারা। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টের তথ্য অনুযায়ী ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এই হিসাব অনুযায়ী এগুলোতে সংরক্ষণের লক্ষ্যে ইরান প্রায় 16 দিন উৎপাদন ধরে রাখতে পারবে। তবে কিছু বাজার বিশ্লেষণে বলা হয়েছে ইরানের মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় 12,20,00,000 ব্যারেল পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে রপ্তানি বন্ধ থাকলেও তারা প্রায় 2 মাস স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে সক্ষম হবে। বর্তমানে ইরানের দৈনিক তেল উৎপাদন প্রায় 35 লাখ ব্যারেল। রপ্তানি পুরোপুরি বন্ধ হলে এবং উৎপাদন না কমালে ধীরে ধীরে সংকট তৈরি হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই অবরোধ স্বল্প মেয়াদে উৎপাদনে বড় প্রভাব না ফেললেও দীর্ঘায়িত হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য হবে ইরান। বেশিরভাগ বিশ্লেষক বলছেন চলমান মার্কিন নৌ অবরোধ সম্ভবত এপ্রিল মাসে ইরানের উৎপাদনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এটি যদি মে মাসেও চলতে থাকে তাহলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে। এদিকে মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরান তার অর্থনীতি টিকিয়ে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপ দিয়ে দমিয়ে ফেলছে। মার্কিন কর্মকর্তাদের এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। মনে রাখতে হবে ইরান প্রায় 6,000 কিলোমিটার স্থল সীমান্ত দ্বারা বেষ্টিত, যা বড় আকারেই বাণিজ্য চালিয়ে যাওয়ার পথ খোলা রাখে। ফুয়াদ ইজাদি বলেন, প্রতিবেশী দেশগুলোর সহায়তা, বিশেষ করে উত্তর ও পূর্বের দেশগুলো ইরানকে বিকল্প পথ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র পুরোপুরি দেশটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। একই সাথে বেসামরিক জনগণের ওপর চাপ সৃষ্টি করার ফলে মার্কিন নৌ অবরোধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে জানান ফুয়াদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো নৌ অবরোধ আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনে বিতর্কিত। বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে ইরানের 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারের পাওনা টাকা। মার্কিন নিষেধাজ্ঞার জালে জব্দ হওয়া এই টাকা কোনো সাহায্য নয়, বরং ইরানের নিজের তেল বিক্রির অর্থ এটি। হতাশার বিষয়, মিত্র হয়েও চীন রাশিয়া এই বিপুল পরিমাণ টাকা ফেরাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিষেধাজ্ঞার চোখ রাঙানি উপেক্ষা করে নানা কৌশলে ইরান আজও সচল রেখেছে নিজেদের অর্থনীতি। আসন্ন শান্তি আলোচনায় ইরান কি ফিরিয়ে আনতে পারবে 100 বিলিয়ন ডলার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে এখন বন্দী ইরানের বিলিয়ন বিলিয়ন টাকা। কোনো দান বা সাহায্য নয়, নিজস্ব তেল বিক্রি থেকে উপার্জিত এই বিপুল সম্পদের মূল্য প্রায় 10,000 কোটি ডলার। মার্কিন নিষেধাজ্ঞার কঠিন বেড়াজালে অবরুদ্ধ বা ফ্রিজ হয়ে থাকা এসব অর্থ তেহরানের পাওনা টাকা। বহুদিনের অর্থনৈতিক সংকটে ইরানি সরকার বরাবরই চেষ্টা করে আসছে নিজেদের অর্থ দেশে ফিরিয়ে আনার, কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কারণে আসেনি সফলতা। বিদেশের ব্যাংকে তালাবদ্ধ পড়ে থাকা ইরানের কয়েক দশকের কষ্টার্জিত আয় এখন হয়ে উঠেছে দর কষাকষির সবচেয়ে বড় হাতিয়ার। সাম্প্রতিক শান্তি আলোচনায় নিজেদের পাওনা টাকা ফিরে পাবে কি ইরান? 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় থেকে শুরু হয় অর্থনৈতিক সংকট। এরপর কয়েক দশক ধরে পারমাণবিক কর্মসূচি ও নানা অজুহাতে আমেরিকার দেওয়া কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরানের অর্থনীতি। পশ্চিমাদের লক্ষ্য ছিল ইরান বিশ্বের কাছে তেল বিক্রি করলেও পাওনা টাকা যেন দেশে নিতে না পারে সেটা নিশ্চিত করা। বর্তমানে ইরানের সবচেয়ে বড় অঙ্কের টাকা আটকে আছে চীনে, যার পরিমাণ প্রায় 20 বিলিয়ন ডলার। ভারতে 7 বিলিয়ন ডলার, প্রতিবেশী দেশ ইরাকে 6 বিলিয়ন, জাপানে 1.5 বিলিয়ন এবং ইউরোপের লাক্সেমবার্গে ফ্রিজ হয়ে আছে 1.6 বিলিয়ন ডলার। এমনকি খোদ আমেরিকার কাছেও রয়েছে প্রায় 2 বিলিয়ন ডলার। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে কাতারে পাঠানো 6 বিলিয়ন ডলারও এখন ফ্রিজ হয়ে আছে। পাহাড় সম অবরুদ্ধ টাকার অভাব ক্রমেই পঙ্গু করে দিচ্ছে ইরানের অর্থনীতি। বর্তমানে দেশটিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং টাকার মান কমে যাওয়ায় চরমভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। এবারের শান্তি আলোচনায় তেহরান অন্তত 600 কোটি ডলার অবিলম্বে মুক্ত করার দাবি জানিয়েছে, যাতে সাম্প্রতিক যুদ্ধের ক্ষত কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করা সম্ভব হয়। দেশটির জরাজীর্ণ বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং ভেঙে পড়া অবকাঠামো মেরামতের জন্য এই অর্থের বিকল্প নেই। এক সময়ের সমৃদ্ধশালী দেশ
ইরান এখন অন্যের ব্যাংকে জমা নিজেদের পাওনা টাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। বিদেশি ব্যাংকে ফ্রিজ হয়ে থাকা অর্থ পাওয়া ইরানের জন্য মোটেও সহজ হবে না, কারণ বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আমেরিকার মর্জির উপর। 2015 সালে একবার পরমাণু চুক্তির মাধ্যমে ইরান তাদের সম্পদের কিছুটা নাগাল পেয়েছিল, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন। ফলে আবারও তালা পড়ে যায় ইরানের অর্থ ভাণ্ডারে। যুদ্ধবিরতিকে সামনে রেখে আসন্ন শান্তি আলোচনা সফল হলে অবরুদ্ধ টাকার জট খুলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। বিভিন্ন পদ্ধতিতে ইরান তাদের তেল রপ্তানি চালু রাখলেও সেই টাকা সরাসরি দেশে আনার বৈধ কোনো পথ খোলা নেই। ফলে পণ্য বিনিময় পদ্ধতি বা বার্টার সিস্টেমের উপর অনেকাংশেই নির্ভর করে থাকে ইরান। আবার অনেক ক্ষেত্রে ছোট ছোট মানি এক্সচেঞ্জ ও হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করে নগদ অর্থ দেশে আনার চেষ্টা করে তেহরান। অন্যদিকে মিত্র হওয়া সত্ত্বেও নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও ডলারের একাধিপত্যের কারণে ইরানের ফ্রিজ হয়ে থাকা অর্থ ফেরাতে কার্যকর কোনো ভূমিকা নেয় না রাশিয়া ও চীন। তবে ভিনদেশি ব্যাংকে অবরুদ্ধ সম্পদ হাতে পেলে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইউক্রেনকে সাথে নিয়ে ইউরোপীয় দেশগুলোর সামরিক জোট গঠনের চেষ্টাকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে রাশিয়া। সম্প্রতি চীন সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে ইউরোপের নেতাদের সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বলেন, ইউক্রেনের মাটিতে ইউরোপের কোনো সেনা উপস্থিতি থাকলে সেটিকে রাশিয়ার জন্য সরাসরি হুমকি দেখবে মস্কো। বিস্তারিত মিরফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধের জেরে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সাথে দূরত্ব বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের নতুন এই অস্থিরতা সামাল দেওয়া ইউরোপের নেতাদের জন্য এখন সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এর সাথে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে ইউরোপীয় দেশগুলো এখন ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর বাইরে একটি আলাদা সামরিক জোট বা কোয়ালিশন গঠন করতে চাইছে। নতুন এই জোটকে বলা হচ্ছে কোয়ালিশন অফ উইলিং। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে এই জোটের প্রধান নেতৃত্বে আছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইউরোপের দেশগুলো আশঙ্কা করছে যে যদি যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে হাত গুটিয়ে নেয় তবে ইউরোপ একা হয়ে পড়বে। এই ঝুঁকি এড়াতেই তারা একটি বিকল্প নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে। তবে এই পরিকল্পনা নিয়েও স্বস্তিতে নেই ইউরোপের নেতারা, কেননা ন্যাটোর এই ছদ্মবেশী জোট গঠনের চেষ্টাকে যুদ্ধের উস্কানি হিসাবে বিবেচনা করছে রাশিয়া। 15 এপ্রিল বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইউরোপের নেতাদের সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বলেন, ইউক্রেনের মাটিতে কোনো ইউরোপীয় দেশের সৈন্য বা সামরিক জোটের উপস্থিতি থাকলে সেটি রাশিয়ার জন্য সরাসরি হুমকি। রাশিয়ার উপর নজরদারি করার মূল দায়িত্বটা ইউরোপের কাঁধে চাপিয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হলো যাতে তারা চীনের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারে। তারা বিষয়টি গোপনও করছে না। এই কারণেই তারা কেবল আলোচনা নয়, বরং ইউক্রেনকে সাথে নিয়ে একটি রুশ বিরোধী সামরিক জোট গঠনের বাস্তব পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছে। তারা ইউক্রেনের তথাকথিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথাও বলছে। ইমানুয়েল ম্যাখো এই চিন্তা নিয়ে বেশ মেতে আছেন। কিয়ার স্টারমারও এই বিষয়ে তার সাথে একমত। এমনকি মার্কিনিরাও বলছে তারা স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সেনা দল পাঠাতে চায়। গত 14 এপ্রিল 2 দিনের সফরে চীন পৌঁছান সার্গেই ল্যাভরভ। সফরের প্রথম দিনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন ল্যাভরভ। পরদিন সকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় চীন যে ঝুঁকির মুখে পড়েছে তা সামলাতে রাশিয়া অতিরিক্ত অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে দুই পক্ষই নিজস্ব মুদ্রায় বাণিজ্য আরও বাড়ানোর সমঝোতায় পৌঁছেছে। এছাড়া রাশিয়ার মহাকাশ সংস্থা এবং চীনের মধ্যে মহাকাশে একটি যৌথ বৈজ্ঞানিক স্টেশন স্থাপনের প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের একটি ফলো আপ সমঝোতা হয়েছে। এবছর চীন রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের 30 বছর এবং দুই দেশের মৈত্রী চুক্তির 25 বছর পূর্তি হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্কের একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর এলোপাথারি গুলিতে 9 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো 13 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। বুধবার তুরস্কের কাহারামানমারাস প্রদেশের একটি স্কুলে এই হামলা হয়। হামলাকারী ওই স্কুলেরই 8ম শ্রেণীর ছাত্র। এলোপাথারি গুলি চালানোর পর ঘটনাস্থলেই আত্মহত্যা করেছে হামলাকারী ওই শিক্ষার্থী। হামলাকারীর কাছে 5টি অস্ত্র ও 7টি ম্যাগাজিন ছিল। অস্ত্রগুলো স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ছিল। ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবা, সাবেক পুলিশ কর্মকর্তার। তুরস্কে 2 দিনের ব্যবধানে স্কুলে দ্বিতীয় হামলার ঘটনা এটি। গত মঙ্গলবারও সান লিউরোফাই প্রদেশের একটি হাই স্কুলে এক সাবেক ছাত্রের গুলিতে অন্তত 16 জন আহত হয়। ওই ঘটনায়ও হামলাকারী শিক্ষার্থী আত্মহত্যা করে। অস্ট্রেলিয়ার জ্বালানি নিরাপত্তায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। কোরীয় রিফাইনারিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে ধরা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। এই রিফাইনারিটি অস্ট্রেলিয়ার জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যোগান দেয়। ফলে এর কার্যক্রম বন্ধ থাকায় পেট্রোল ও জেট ফুয়েলের সংকট দেখা দিতে পারে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে দেশটির অর্থনীতি ও মূল্যস্ফীতিতে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোরীয় রিফাইনারিতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যা দেশটির জ্বালানি নিরাপত্তাতে উদ্বেগের ছায়া ফেলেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই তা বিশাল আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকে দৃশ্যমান ছিল এবং প্রচণ্ড ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকে দুষছেন সংশ্লিষ্টরা। যদিও কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার প্রমাণ পায়নি, তবুও এ নিয়ে তদন্ত চলমান রয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আনাদোলু এজেন্সির ভাষ্যমতে রিফাইনারির প্রধান প্রক্রিয়াকরণ ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় দ্রুত সতর্কবার্তা জারি করায় এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকশো দমকল কর্মীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় বেগ পেতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে রিফাইনারির একটি বড় অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনাটির অর্থনৈতিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডন পত্রিকার এক বিশ্লেষণ অনুযায়ী মেলবোর্নের এই রিফাইনারিটি অস্ট্রেলিয়ার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ সরবরাহ করে। রিফাইনারিটি বন্ধ থাকার কারণে স্থানীয় বাজারে পেট্রোল এবং জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা সরাসরি অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে। ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ফলে দেশটির অর্থনীতির শত কোটি ডলারের ক্ষতি হতে পারে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই আগুন অস্ট্রেলিয়ার জন্য আরও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে তেলের বাজার এমনিতেই অস্থির। বিবিসির বিশ্লেষণ বলছে বৈশ্বিক এই অস্থিরতার সময় নিজস্ব সক্ষমতা হারানোয় অস্ট্রেলিয়াকে এখন অতিরিক্ত মূল্যে জ্বালানি আমদানি করতে হতে পারে। ইরানের হরমুজ প্রণালী বন্ধের মধ্যে এই অগ্নিকাণ্ড অস্ট্রেলিয়ার জ্বালানি নিরাপত্তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে ঠেলে দিয়েছে। রিফাইনারিটি পুনরায় সচল না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের মজুদ বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন এই সংকটের ফলে আগামী কয়েক মাস অস্ট্রেলিয়াবাসীকে জ্বালানি সাশ্রয়ের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় বিকল্প উৎস থেকে তেল আমদানির চেষ্টা চলছে বলে আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।